বুড়ি ঘুম ভাঙছে? না থাকুক আর না থাকুক, আমার কাছ থেকে আমরা গত দুদিন এই বল অধ্যায়ের 2টা ক্লাস নিয়ে ফেলছি। আজকে আমাদের এটার তৃতীয় ক্লাস নেওয়ার পালা, এবং এই তৃতীয় ক্লাসটা কিন্তু আসলে শেষ ক্লাস এই অধ্যায়ের। এই অধ্যায়ের আর কোনো ক্লাস হবে না এরপর। এরপরে আমরা চতুর্থ অধ্যায় পার হবো। আমরা ফার্স্ট ক্লাস দ্বিতীয় ক্লাস করছি, যা বলছি ইনশাল্লাহ। আর এই অ্যাসাইনমেন্ট কথা বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো আমরা একটু ধারণা দিবই। অ্যাসাইনমেন্টটা আগামীকাল, আগামী না শনিবারে হয়তো আমার ফিজিক্সের অ্যাসাইনমেন্ট আমাদের হাতে আসবে। আমরা দেখবো, তারপরে তোমাকে জানাবো যে এভাবে লিখতে হবে। আগেই তো আমি জানাতে পারবো না এভাবে লিখবো না এভাবে লিখবো, তাই না? আগে আমি দেখবো আমার কি অ্যাসাইনমেন্ট আসে, তারপরে সাহায্য করবো তোমাদের। তোকে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তোমাদের। আমরা বলের যে অধ্যায়টা পড়তেছিলাম তার মধ্যে এই প্রমাণটা আমাদের এই নিউটনের যে সূত্র থেকে একটা প্রমাণ আসছে, ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রটা আসলে প্রমাণ আমাদের দেখতে হচ্ছে, কারণ এর উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো আসতে পারে। নিউটনের গতির তৃতীয় সূত্রটা শুধু আমি নিচ্ছি, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্রের উপর ভিত্তি করে যে ব্যাখ্যাটা আমরা দিতে পারি এরকম ভরবেগের সংরক্ষণ সূত্রে, সেটা হচ্ছে এক বা একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল না থাকে, অন্য কোনো বল মানে হচ্ছে ঘর্ষণ বল বা সান্দ্র বল, প্রবাহী বল বা বাতাসের বাধা, এই ধরনের কোনো যদি না থাকে, দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আশা করি এই ধরনের সূত্র আমরা পড়ছি। এটা যেহেতু আমরা এখন একটু পিছনের ক্লাসগুলো আলোচনা করতেছি, আস্তে আস্তে আমরা আগাবো। আর এর সঙ্গে আমরা ব্যাখ্যামূলক যদি বলি যে এরকম লিখতে পারি, আসলে যদি M1 M2 ভরে দুটি বস্তু যথাক্রমে E1 E2 বেগে চলা অবস্থায় সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর যদি এদের বেগ V1 V2 হয়, তাহলে আমরা এই সূত্র লিখতে পারি। কিন্তু M1 E1 প্লাস M2 ইকুয়াল টু M1 V1 ইকুয়াল টু M2 V2 সূত্রটা আমরা কিন্তু লিখতে পারি। ভরবেগের সংরক্ষণশীলতা যাচাইয়ের যে সূত্রটা আমরা প্রমাণ করব, আমরা এ ধরনের সূত্র লিখতে পারি। যদি M1 M2 ভরে দুটি বস্তু A ও B দুটি বস্তু যখন E1 E2 বেগে যদি চলা অবস্থায় সংঘর্ষ হয়, যদি এদের চলা অবস্থার সংঘর্ষ হয়, তাহলে আমরা কিন্তু অবশ্যই এভাবে লিখতে পারি যে সংঘর্ষের পরের বেগ হচ্ছে V1 V2। আর চিত্র যদি আঁকা, এভাবে চিত্র আঁকাতে হয়, তাহলে সংঘর্ষ ঘটার আগের এটা A বস্তু আর B বস্তু, তাদের বেগ ছিল হচ্ছে E1 E2 আর ধাক্কা খাচ্ছে। আর এখানে একটা কথা বলার দরকার ছিল হচ্ছে E1 অর্থাৎ পিছনের বস্তুর বেগটাই বেশি। তাহলে সংঘর্ষ ধরলাম এভাবে সংঘর্ষ ঘটছে, এটা পরস্পর সংঘর্ষ ঘটার পরের অবস্থা হচ্ছে এটা সংঘর্ষ ঘটলো, অর্থাৎ M1 বস্তুটা M2 বস্তুর উপর F1 বল প্রয়োগ করে। অনুরূপে M2 ভরের বস্তুও কিন্তু M1 ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেই বলের মান ধরলাম F2। আর এই সংঘর্ষের পরের অবস্থা এটা ধরলাম, সংঘর্ষের পরের এটার বেগ হচ্ছে V1 আর এটার বেগ হচ্ছে V2। সংঘর্ষের আগের অবস্থা এটা, সংঘর্ষের পরের অবস্থা এটা। তাহলে এর উপর ভিত্তি করে আমরা এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগাতে পারি। আর আমি ধরে নিলাম এই সংঘর্ষের সময়কাল আমি ধরে নিলাম হচ্ছে Ft, ধরে নিলাম সংঘর্ষ কাল হচ্ছে T। তো নিউটনের তৃতীয় সূত্র হওয়ার কথা কি, যে F1 আর F2 পরস্পর সমান হওয়ার কথা, কিন্তু বিপরীতমুখী হওয়ার কথা। F1 এবং F2 পরস্পর সমান হবে এবং বিপরীতমুখী, ওই কথাটা আমি লিখতেছি পরের পেজে। অর্থাৎ এই চিত্রটা নিয়ে আসলাম, F1 M2 আমি একটু সমান লিখতেছি, কিন্তু মাইনাস দিয়ে লিখবে এরকম F1 মাইনাস F2। আমরা ইচ্ছা করলে কিন্তু F1 ভাঙা এটা লিখতে পারি, M1 A1, অনুরূপে এটাও লিখতে পারি M2 A2। আবার এ কিন্তু ভাঙানো যায়, এই এর সমান আমরা এই লাইনটা লিখতে পারি V1 মাইনাস E1 ডিভাইডেড বাই T ইকুয়াল টু M2। খেয়াল করে আমি এই দুই জায়গাতে 1 1, এই দুই জায়গাতে 2 2 ইউজ করছি, কিন্তু এই টি বা টি এর এই জায়গায় কোনো 1 2 ইউজ করি না। কিন্তু আসলে এই বস্তুটা যতক্ষণ ধরে এটা বল প্রয়োগ করছে, অনুরূপে এই পিছনের বস্তুটা এটা ততক্ষণই বল প্রয়োগ করছে। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়, আলাদা সময় হয় না। আমরা দুপাশ থেকে যদি টি গুলো বাদ দিয়ে দিই, তাহলে আমরা ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। আমরা যদি এটা গুণন করে দেই, এই রাশিটাকে যদি গুণন করে, তাহলে এভাবে গুণন করা যায়। এরপরে কথা হচ্ছে যে মাইনাস এটা এপারে পার করব, আর এই মাইনাস ভি যেটা এটা এপারে পার করব, তাহলে লাইনটা এটা আসে। আর যদি সাজা লিখতে চাই লাইনটা, এই E1 গুলো সামনে নিতে হয়, এটা
পিছনে নিত, এভাবে লিখতে হয়। এটা আসলে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এটা লিখে দিলাম যে অতএব সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। আর যদি সংঘর্ষের পরে বস্তু দুটা মিলিতভাবে যায়, সংঘর্ষের পরে যদি বস্তু দুটা মিলিতভাবে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। সংঘর্ষের পরে মিলিতভাবে গেলে আমরা এভাবে লাইনটা লিখতে পারি m1 u1 + m2 u2 এই লাইনটা আমরা কিন্তু লিখতে পারি। আমরা এই কয়েকটা সূত্রের উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক করব আমরা। আমাদের ক্লাস আর এটা বেশি না, কারণ ছোট্ট একটা ক্লাস আছে এটা। আর বাদ রাখছি অল্প। আমরা চতুর্থ অধ্যায় হয়তো ভালোভাবে শুরু করতে পারবো। আমরা পরের পেজে অঙ্ক নিয়ে কথা বলবো এগুলো। প্রথম অঙ্ক নিলাম যে স্থির অবস্থান হতে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। কত 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলো। এতটুকু তথ্য দেওয়া আছে এখানে। স্থির অবস্থান থেকে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে লাগলো। এতটুকু তথ্য আমার। আর এখানে আমার সাইড নোট গুলো যেটা দেওয়া আছে তার আগে একটু প্রশ্নগুলো নিয়ে নেই। প্রশ্ন হচ্ছে ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে ট্রাকটি পিকআপ ভ্যানকে কত বেগে আঘাত করবে বা ধাক্কা দিবে? ট্রাকটি পিকআপ ভ্যানকে কত বেগে ধাক্কা দিবে? আর একটা প্রশ্ন আছে হচ্ছে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র কি মেনে চলে? এটা গাণিতিকভাবে দেখাবো আমরা। যে ঘটনাটা ঘটছে এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র কি মেনে চলে? এটা আমরা যাচাই করে দেখব। আমরা আগে ক নাম্বারটা দেখব যে ট্রাকটি পিকআপ ভ্যানকে আসলে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? তার জন্য আমাদের এখানে কি কি মান দেওয়া আছে সাইড নোট গুলো আমরা নিয়ে নেব এখানে। ফার্স্ট আমার এখানে দরকার ক নাম্বারের জন্য ক নাম্বারের এখানে একটু আমি 1 মিনিট সময় নিচ্ছি। আমরা যে প্রশ্নটা এখানে দেওয়া আছে স্থির অবস্থান, তাই না? তাহলে স্থির অবস্থান মানে আদিবেগ 0। পড়ে গেছে। ওকে, আদিবেগ 0 এটা নিয়ে নিলাম। আর তার ভর কত ছিল এটা? ভর হচ্ছে 600 কেজি। আর কত ত্বরণ ছিল? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এটা। কত সময় ধরে চলছে? 60 সেকেন্ড। এটাও কিন্তু দেওয়া আছে। কি 60 সেকেন্ড। আর প্রশ্ন ছিল যে 60 সেকেন্ড চলার পর আসলে কত দূরত্ব অতিক্রম করবে? এটা আমার কিন্তু এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে দূরত্ব বাইর করতে পারি। সব মান আমার হাতে দেওয়া আছে কিন্তু। s = ut + ½ at² এর সূত্রটা ইউজ করলে কিন্তু আমরা এখানে s এর মানটা বাইর করতে পারি। আমরা s এর মান বাইর করার সূত্রটা ইউজ করলাম। s = ut + ½ at²। u এর মান বসালাম, t এর মান বসালাম। যা আছে সব মান যদি বসে হিসাব করি আমরা এখানে, তাহলে কিন্তু অ্যানসারটা আমাদের আসবে হচ্ছে 360 মিটার। অর্থাৎ ক নাম্বার আমার শেষ কিন্তু। ক নাম্বার হচ্ছে ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা খ নাম্বারে যাচ্ছি এরপরে। পরের পেজে আসতেছি আমি। খ নাম্বার প্রশ্ন এরকম ছিল যে ট্রাকটি পিকআপ ভ্যানকে আসলে কত বেগে আঘাত করবে? এটাও কিন্তু সম্ভব। কত বেগে মানে এই 60 সেকেন্ড পরে বেগ কত? 60 সেকেন্ড পরে তো আঘাত করতেছিল, তাই না? 60 সেকেন্ড পরে যেহেতু আঘাত করতেছে তাহলে 60 সেকেন্ড পরে যদি আমার বেগ বাইর করতে পারি তাহলেই কিন্তু আমার এই খ নাম্বারটাও হয়ে আসতেছে। তাহলে সাইড নোট গুলো যা ছিল সব তুলে নিলাম। শুধু এক্সট্রা আমি ভি যুক্ত করে নিছি। এই ভি এর মানটা আমার বাইর করার দরকার। আমি ভি = এই সূত্রটা লিখতে পারি u + at। ইউ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু মানগুলো বসায় এটা লিখতে পারি। আমার অ্যানসার হচ্ছে এটা 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই ধাক্কা খাওয়ার আগের বেগ এটা। ধাক্কা খাওয়ার আগের বেগ এটা। খ নাম্বারটা। এরপরে আমি আসি গ নাম্বারটা। গ নাম্বার প্রশ্ন আমি পরের পেজে নিচ্ছি। বলছিল হচ্ছে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা এটা যাচাই করতে বলছে। উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা এটা আমরা যাচাই করে নিব। আসলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আরেকবার মনে করার দরকার। ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল কি ধাক্কা খাওয়ার আগের মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ সমান হওয়ার দরকার।
ধাক্কা খাওয়ার আগের মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ সমান হওয়ার দরকার। সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের যাচাই করার পদ্ধতি। আমরা এখানে একটু খেয়াল করি, আমার প্রথম বস্তুর ক্ষেত্রে যা যা দেওয়া ছিল এখানে। প্রথম বস্তুর ক্ষেত্রে ভর কত ছিল এটা? প্রথম বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে আমার 600 কেজি। আর এই প্রথম বস্তু আসলে ধাক্কা খাওয়ার পূর্বে কত বেগ অর্জন করছিল? খেয়াল করো, খ নাম্বারের যে অঙ্কটা আমরা করছিলাম, খ নাম্বারে যে অঙ্কটা পাইছিলাম, সেটা আসলে কিন্তু ধাক্কা খাওয়ার পূর্বের বেগ ওইটা। ওইটা লিখতেছি কিন্তু আমি 12 মিটার পার সেকেন্ড। এর আগের পেজে আমরা দেখে আসছিলাম যেটা। যে ধাক্কা খাওয়ার পূর্বে যে বেগটা সেটা হচ্ছে ধাক্কা খাওয়ার আদি বেগ। সংঘর্ষ ঘটার আদি বেগ সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর কত? দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 400 কেজি। আমি নিয়ে নিলাম দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 400 কেজি। আর এই দ্বিতীয় বস্তুর খেয়াল করো, দ্বিতীয় বস্তুর ধাক্কা খাওয়ার আসলে স্থির অবস্থায় ছিল কিন্তু। দ্বিতীয় বস্তুটা স্থির অবস্থায় ছিল। এটার কোনো আদিতে বেগ ছিল না এটা। তাহলে দ্বিতীয় বস্তুর u = 0 নিয়ে নিলাম E2। আর সংঘর্ষের পরের আরো একটা তথ্য দেয়া আছে, সংঘর্ষের পরে বস্তু দুটা মিলিতভাবে এ বেগে যায়। সংঘর্ষের পরে বস্তু দুটা মিলিতভাবে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ এটা v এর মান। মিলিত বেগ যাক বলা হয়। আমি আরেকবার তথ্যগুলো বলে দেই। ফার্স্টে ছিল হচ্ছে, আমরা অনেকেই ভুল করে লিখতে পারি কি স্থির অবস্থান হতে এত বেগে যাত্রা শুরু করছে মানে প্রথম বস্তুর বেগই তোমরা স্থির ধরে ফেলতে পারো। যদি স্থিরই থাকে তাহলে ধাক্কা খাবে কি করে যায়? দুইটা বস্তু স্থির, তাহলে ধাক্কা খাওয়ার কোনো মানে হয় না। তাহলে আসলে এই 60 সেকেন্ড দূরত্ব অতিক্রম করার পরে যে বেগটা সেটা হচ্ছে ধাক্কা খাওয়ার পূর্বের বেগ। এই জন্য কিন্তু আমি এই বস্তুটার ভর ধরছি এটা, আর ধাক্কা খাওয়ার পূর্বের বেগ আমি 60 সেকেন্ড পরে যে বেগটা পাইছিলাম সেটা 12 এটা ধরছি এটা। আর দ্বিতীয় বস্তুর ভর ছিল এটা, এবং দ্বিতীয় বস্তু আসলে স্থির অবস্থায় ছিল, তার বেগ ধরছে এর জন্য 0। আর মিলিত হওয়ার বেগ ছিল, মিলিতভাবে চলছে হচ্ছে এটা। আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সব তথ্য পাইছি। তাহলে ধাক্কা খাওয়ার পূর্বের মোট ভরবেগ, ধাক্কা খাওয়ার পূর্বের মোট ভরবেগ যা যা মান ছিল এটা m1 e1 প্লাস m2 u2 যে মানগুলো পাই সেগুলো বসায় দিব আমরা। যদি মানগুলো বসায় আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসে হচ্ছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। 7200 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ধাক্কা খাওয়ার পূর্বের মোট ভরবেগ। অনুরূপে আমরা যদি ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ বাই করি, ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ আমরা বাইর করতেছি, সেটা কি? খেয়াল করে এখানে কিন্তু v1 v2 লিখি নাই, কারণ ধাক্কা খাওয়ার পরে কিন্তু আসলে বস্তুটা মিলিতভাবে যাচ্ছে। ধাক্কা খাওয়ার পরে বস্তু দুটা মিলিতভাবে যাচ্ছে, এজন্য m1 m2 v এর মানগুলো যদি বসা দেই আমরা, তাহলে আমরা মান বসা দিলে খেয়াল করো ওই রাশিটাই কিন্তু আসে 7200 কেজি মিটার পার সেকেন্ড আসে। এখানেও 7200 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ ধাক্কা খাওয়ার পূর্বের মোট ভরবেগ ও ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ সমান। তাহলে এই কথাটা কিন্তু বলা যায় উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, ওই কথাটা আমরা লিখে দিব এরকম করে। আশা করি হয়তো এই অঙ্কটা বুঝতে পারছো। যদি এই অঙ্কটা বুঝতে পারো দেখবা হয়তো অ্যাসাইনমেন্টে এই ধরনের অঙ্কই আসতে পারে তোমাদের, তখন আর আমার বলে দেওয়ার দরকার নেই, এমনি তোমরা পারবা। আমরা পরের পেজে আসতেছি। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে 10,000 কেজি ভরের একটি ট্রাক ও 100 কেজি ভরের একটি গাড়ি পরস্পরের দিকে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। মানে বেগ আর বাড়ে না কমে না, এই বেগেই গতিশীল। ক নাম্বার প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? 5 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে বেগের পরিবর্তনের সাপেক্ষে এটা দেখানো হচ্ছে। সংঘর্ষের পর কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে বেগের পরিবর্তনের সাপেক্ষে এটা আমরা দেখা দিব। আমরা আগে গ নাম্বারটা করব। গ নাম্বার করার জন্য আমাদের সাইড নোট যা যা আছে এগুলো একটু নিতে পারি আমরা। ফার্স্টে দেখি কোন বিষয়ের কথা বলা হচ্ছে, গাড়ির ক্ষেত্রে। তাহলে ট্রাক নিয়ে আমার কোনো কাজ নাই, আমার গাড়ির ক্ষেত্রে কাজ। এই গাড়ির ক্ষেত্রে বেগ কত ছিল এটা? গাড়ির ক্ষেত্রে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি সাইড নোটে এটা লিখে নিতে পারি 5 মিটার পার সেকেন্ড। আর কত সময়ের কথা বলা হচ্ছে এখানে? 5 সেকেন্ড সময়ের কথা বলা হচ্ছে। তাহলে টি এর মান দিলাম 5 সেকেন্ড। আর এখানে আরেকটা তথ্য বলা আছে কিন্তু সমবেগে গতিশীল, অর্থাৎ বেগ বাড়তিছে না বা কমতিছে না, অর্থাৎ ত্বরণ শূন্য। সমবেগ অর্থাৎ এখানে কোনো ত্বরণ নাই। যদি ত্বরণ না থাকে তাহলে সমবেগে দূরত্ব বাইর করার সূত্র কিন্তু আমি জানি, সেটা হচ্ছে s = vt। ওকে, আমরা যে যাই হোক এই যে আমরা সুন্দর করে আবার হ্যান্ডশেক করতেছি। বলো কিছু বলবা, বলো কি হয়েছে?
কারো কিছু বলার আছে? যাক, হয়তো যে হ্যান্ডশেক হাতের চিহ্ন দিছে সে আর হয়তো আর বলার মতো কিছু পাচ্ছে না, তাই না বাবা? যাক, আমিও ওকে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি একটা, পরবর্তীতে হয়তো তুমি আমার সঙ্গে কথা বলবা। কি নাম? নাম তো দেয়া না, থার্ড উর্দা লিখে রাখছো। তোমরাও লিখেছো থার্ড ফোর্স লিখে রাখছো, এর কি নাম জানি না এটা। তোকে আসি আমি এখানে হিসাব করে ফেললাম তাহলে, কিন্তু এটা ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে যদি গুণন করা হয় তাহলে কিন্তু আমার 25 মিটার দূরত্ব আসে। ক নাম্বার কিন্তু এতটুকুই, গ নাম্বার এতটুকুই কিন্তু অঙ্ক। গ নাম্বার আর এর চেয়ে বড় অঙ্ক আমার হচ্ছে না এটা। গ নাম্বার এতটুকুই অঙ্ক আমার। এরপর আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, সংঘর্ষের পর কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে বেগের পরিবর্তনের সাপেক্ষে দেখাও। আমার এখানে কোনো কথা বলা নাই, কিন্তু সংঘর্ষের পর বস্তুটা কি মিলিতভাবে যাচ্ছে না আলাদাভাবে যাচ্ছে এটা কিন্তু বলা নাই। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে অবশ্যই তোমরা ভাববা যে সংঘর্ষের পর বস্তু দুটো আলাদা আলাদা ভাবে যাচ্ছে, অর্থাৎ V1 আর V2 এর মান আলাদা করে বাইর করতে হচ্ছে আমাদের। সংঘর্ষের পর V1 এবং V2 এর আলাদা আলাদা মান বাইর করে নিতে হচ্ছে। তার জন্য আমরা কিন্তু বইয়ের সূত্রগুলো দেওয়া আছে, আর এই সূত্রগুলো আমি কিন্তু দ্বিতীয় ক্লাসে বলে দিছিলাম। 1 নাম্বার সূত্র হচ্ছে, আমি আগে এগুলো নিয়ে নেই সাইড নোটে। প্রথম বস্তুর ক্ষেত্রে V1 এর মান, অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে ভরের মান দেওয়া আছে কত? 10,000। প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড। আর কোনো তথ্য দেওয়া নাই, তাহলে আমার এই V1 টা আমার দরকার। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে মানগুলো নিয়ে নিলাম, প্রথম বস্তুর ক্ষেত্রে এই মান, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এই মান। এখন আমি যদি V1 আর V2 এর মান বাইর করতে চাই তাহলে কিন্তু আমাদের মানগুলো এভাবে নিয়ে আসতে হয়। আমরা ফার্স্টে এই V1 এর মানটা এভাবে বাইর করব। তোমাদের কিন্তু এই সূত্রগুলো বইয়ে দেওয়া আছে। আরেকবার বলি, এই সূত্রগুলো কিন্তু তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, বই একটু ঘাটলেই দেখতে পাবা যে সংঘর্ষের পরের প্রথম বস্তুর বেগ এটা, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ এটা, এগুলো কিন্তু দেওয়া আছে। যে সব মানই তো এখানে আছে না? M1, E1, M2, E2 সব মান এখানে বসালে যদি আমরা হিসাব করি, যদি ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসার কথা। আমি মান বসানি, মান বসা নিয়ে খেয়াল করো, একটু হিসাব করলে অ্যান্সারটা এটা পাবা, -3.82 মিটার পার সেকেন্ড। -3.82 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রথম বস্তুর বেগ। আর একটা তথ্য এখানে বলেই নেই, আসলে প্রথম বস্তুর বেগ কত ছিল আগে? 4। প্রথম বস্তুর বেগ আগে ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর বর্তমানে বেগ কত হয়ে গেছে ধাক্কার পরে? -3.82 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ, সরি প্রথম বস্তুর বেগ। এরপরে আমরা আসি দ্বিতীয় বস্তুর বেগটা বাইর করবো একইভাবে, পরের পেজে আসতেছি আমি। ওই ধরনেরই সূত্র এটাও বইয়ে দেওয়া আছে। মানগুলো যদি আমরা এখানে বসায় রাখি তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত? 12.82 মিটার পার সেকেন্ড। 12.82 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমি বেগের পরিবর্তন যদি এখন বলি, বেগের পরিবর্তনগুলো যদি বলি তাহলে এভাবে বলতে হবে, সংঘর্ষের পর ট্রাকের বেগের পরিবর্তন। ট্রাকের আদিবেগ কত ছিল? 4। আর এর আগের পেজে যে বেগটা পাইলাম কত? এটা। তাহলে বেগের পরিবর্তন কত? পরিবর্তন আসলে পার্থক্য, মূল কথা কতটুকু পার্থক্য, বাড়ছে না কমছে? আমার মনে হয় এটা কিন্তু কমছে, এতটুকু কমে কিন্তু এটা। আগে ছিল 4 আর বর্তমানে হচ্ছে 3.82 মিটার পার সেকেন্ড। তাহলে পার্থক্যটা মানে এতটুকু বেগ কমে গেছে ট্রাকের, ট্রাকের এতটুকু বেগ কমছে। এরপরে আসো আমার সংঘর্ষের পর গাড়ির বেগের পরিবর্তন। গাড়ির বেগের পরিবর্তন, গাড়ির আগের বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 5। প্রাথমিক বেগ গাড়িটার আগের বেগ ছিল 5 আর বর্তমানের বেগ কত? 12 এত। তাহলে এখানে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগ বাড়ছে, কিন্তু এখানে বেগের পরিবর্তন কত হয়েছে? 7.82 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পাইছে, বেগ এতটুকু বৃদ্ধি পাইছে। তা আশা করি অঙ্কগুলো তোমরা হয়তো বুঝতে পারছো। এরপরেও আর হয়তো এই অধ্যায়ের আর কোনো ক্লাস আমার নাই। আমরা সামনের দিন ইনশাআল্লাহ দ্বিতীয় চতুর্থটা ক্লাস শুরু করবো। এই অধ্যায়ের ক্লাস আমার এতটুকুই। তাহলে এখানে বলে নেওয়ার দরকার যে যেহেতু সংঘর্ষের পর গাড়ির বেগের পরিবর্তন বেশি, কার বেগের পরিবর্তন? গাড়ির বেগের পরিবর্তন বেশি, তাহলে এই গাড়িটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার বেগের পরিবর্তন বেশি হয় সেই বস্তুটার ক্ষতির পরিমাণ বেশি হয়। আমরা যদি ট্রাকের সামনে যায় দাঁড়ায় তাহলে ট্রাক আমাদের একবারে সেরাবারা করে দিয়ে যাবে, তাহলে আসলে ক্ষতিটা আমাদেরই বেশি হবে, কিন্তু আমার বেগের পরিবর্তনটা বেশি হয়ে যাবে, উড়ায় চলে যাবো যদি ধাক্কা দেওয়া হয়। যাক, এগুলো কথা না, কথা যে বেগের পরিবর্তন যার বেশি তার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতাও বেশি হয়। আমরা ক্লাস এতটুকুই রাখতেছি আজকে। ইনশাআল্লাহ সামনের দিনে দেখা হবে, সামনের দিন আমরা চতুর্থ উত্থানে কাজ করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আসসালামু আলাইকুম।